যেটি করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, দেশকে সুশৃঙ্খল করেছেন এবং এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি করেছেন, যেই দল সত্যিকার অর্থে সবসময়ই মানুষের পাশে দাঁড়ায়। এবং এই তো সেই দল, যেই দল সত্যিকার অর্থে দেশের উন্নয়ন এবং মঙ্গলের জন্য জনগণের পাশে সব সময় পাশে থেকে কাজ করেছে। কোনোদিন জনগণেরকে ছেড়ে এই দল বাইরে চলে যায় নাই, যার জন্যই আজকে দেশের মানুষ শহীদ জিয়ার আমলে ৭৯ সনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের চিত্র যদি আপনি দেখেন, সেই পার্লামেন্ট ছিল সবচেয়ে গ্রহণযোগ্য একটি পার্লামেন্ট। এবং তার পরবর্তীতে আপনি ৯১-এর কথা বলেন, আমরা আজকে বলি তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখন আসলেন? যখন শহীদ জিয়াকে আতাতায়ীরা চট্টগ্রামে ওনাকে গুলি করে ওনাকে যখন নিহত হলেন উনি, সেই সময় দেশমাতৃকার টানে ষড়যন্ত্র কিন্তু চলতেই থাকলো। ষড়যন্ত্র কেন হলো? কারণ শহীদ জিয়া স্বয়ংভরতার কথা বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন, সার্বভৌমত্বের কথা বলেছেন, মানুষের উন্নয়ন অগ্রগতির কথা বলেছেন এবং শুধু দেশে নয় বিদেশে বাংলাদেশের পতাকাকে উনি সম্মানের সঙ্গে তুলে ধরেছেন। যার জন্যই ওই সময় জাপানের মতো কান্ট্রির সাথেও নিরাপত্তা পরিষদে ভোটের মাধ্যমে শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জয়যুক্ত হয়েছিল, জাপানকে পরাজিত করে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে। এবং ওই সময়ে আজকের যে ইরান ইরাক যুদ্ধ, সেটিকে মিটিয়ে দেওয়ার জন্য যে কমিটি হয়েছিল, তার অন্যতম দায়িত্বশীল সদস্য ছিলেন জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম আহমেদ সেকুতুরও সেখানে ছিল। অর্থাৎ ইসলামী উম্মার সাথে যোগাযোগ বাড়ানো এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মান এবং পতাকাকে যথাযথভাবে উড্ডীন করার দায়িত্ব নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং এই তো সেই জিয়াউর রহমান যিনি যুবকদেরকে পুনর্গঠিত করার জন্য, তাদেরকে মাদকাসক্তি বলেন, কোনো রকম অন্যায় থেকে দূরে রাখার জন্য উনি কি করলেন? উনি আজকের যে যুব সংস্থা বলেন, যুব মন্ত্রণালয় বলেন, শহীদ জিয়াউর রহমান। আজকে যে মহিলা শিশু বলেন, এই মহিলা এবং শিশু, এই দেশের 50% বেশি মানুষ হচ্ছে মহিলা, তাদেরকে সম্পৃক্ত করার জন্য সর্বপ্রথম করলেন মহিলা অধিদপ্তর, তারপরে করলেন মহিলা মন্ত্রণালয় এবং তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সেই মহিলা মন্ত্রণালয় শুধু করেন নাই, সেটাকে শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় করেছেন। আজকে যারা স্বাধীনতার চেতনার কথা বলেন, স্বাধীনতার কথা বলেন, ইনারা তো স্বাধীনতা মুক্তিযুদ্ধকে মূল্যায়িত করার জন্য উনাদের জীবদ্দশায় কিছুই করেন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই মানুষ। আজকে যে স্বাধীনতা পুরস্কার, তার প্রবর্তক শহীদ জিয়াউর রহমান। আজকে যে 21শে পদক, তার প্রবর্তক শহীদ জিয়াউর রহমান। অর্থাৎ মানুষকে সম্মানিত করা, মানুষকে মূল্যায়িত করা, তার প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর আজকে যে নারীর ক্ষমতায়নের কথা বলেন, নারীর ক্ষমতায়ন যেটি শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেটিকে আজকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার কথা আজকে আমাদের স্বীকার করতেই হবে। নারীর শিক্ষা বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষার জন্য দলের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার এবং তাদের আমলেই আজকে মেয়েদেরকে বিনা পয়সায় বই দেওয়া, বিনা পয়সায় স্কুলে যাওয়া এবং তাদেরকে উপবৃত্তির প্রচলন প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে যে প্রচলিত হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কে প্রতিষ্ঠা করেছেন? সেই প্রতিষ্ঠাতার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, জনগণের পাশে থাকার দল। যার জন্যই বিগত 1/11-এর পরে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ধরনের চেষ্টা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়া করার জন্য, বিএনপি নেতা কর্মীদেরকে তাদের চরিত্র হননের জন্য। কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবানি, আজকে যারা চেষ্টা করেছিলেন উনারাই পালিয়ে গেছেন। আর দেশনেত্রী অনেক নির্যাতন কষ্ট সহ্য করার পরেও দেশের মানুষ
কফিনের পাশে সারা বাংলাদেশ দাঁড়িয়েছে, শুধু বিএনপি নয়। কাজেই আমরা শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই সেই নেত্রীর প্রতি, যেই নেত্রীর দেশপ্রেম অকৃত্রিম, যিনি তার স্বামীর রেখে যাওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। কোনোদিন উনি কোনো ধরনের প্রলোভনে আপোষ করেন নাই, যার জন্য আমাদের নেত্রীকে দেশের মানুষ বলে আপোষহীন দেশনেত্রী। কাজেই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আমাদের জানাতেই হবে, কারণ এই মানুষ একদম বাড়ি থেকে, ঘর থেকে বের হয়ে এসে যিনি ওনার ছেলেদেরকে কথা ভুলে গিয়ে দেশের মানুষের টানে আমাদের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণের দল হিসাবে প্রতিষ্ঠা করেছেন। 91-এর ইলেকশনের আগে অনেক নেতা নেত্রী বলেছিলেন 10টি সিট পাবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, দেশের মানুষ ভালোবেসে দায়িত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। কাজেই আমরা শ্রদ্ধা জানাই সেই নেত্রীকে। আর এই তো সেই নেত্রী, যেই নেত্রী কথা এবং কাজে মিল রেখেছেন। জনগণের দাবি ছিল, অনেকে আমাদের সাথে ছিলেন, কিন্তু অনেকে আমরা দেখেছি যমুনা ব্রিজ যেই দিন উদ্বোধন হবে ওই দিনও হরতাল করেছেন। আমরা দেখেছি যখন ভ্যাট চালু হলো তখনও হরতাল করেছেন। আজকে সবাই বলেন ভ্যাট নাকি এই দেশের অর্থনীতির মেরুদণ্ডের অন্যতম। কাজেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, যেই দল দেশের মানুষের কথা চিন্তা করে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে। আজকেও অনেকে অনেক সমালোচনা করছেন, অনেকে অনেক আলোচনা করছে। আমি ওই আলোচনায় যেতে চাই না। কে বড় কে ছোট, ইতিহাস তার যথাযথ স্থান নির্ধারণ করবে। কাজেই এই দায়িত্ব আমি নিজে নিতে চাই না, কিন্তু এটি আমাকে অত্যন্ত কষ্ট দেয়। আজকে কেন আপনারা 47 বলেন, 52 বলেন, 69 বলেন, 71 বলেন, 75-এর 7ই নভেম্বর বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, 24-এর জুলাই আগস্ট বলেন, কাউকে ছোট বা বড় করে আমরা যতই বক্তৃতা করি না কেন, যতই গলাবাজি, কথাটা ঠিক আসে কিনা জানি না সংসদীয় ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ আমরা যতই উচ্চ স্বরে কথা বলি না কেন, কিচ্ছু লাভ হবে না। ইতিহাসে আমার স্থান নির্ধারিত হয়ে যাবে প্রত্যেকটা ঘটনার গুরুত্ব উপলব্ধি করে। কাজেই দেশের মানুষ দেখতেছে আমি কি বলছি, আমরা কি বলতেছি। কাজে আমাদের কথাবার্তা, অঙ্গভঙ্গি, চাল চলন, আজকে 2026 সনের 30 এপ্রিল দাঁড়িয়ে আমরা যদি সেই মরহুম শাহেদ আলী সাহেবের মতো ঘটনার চিন্তা করি অথবা অন্য কোনো ঘটনার চিন্তা করি, তাহলে সত্যিকার অর্থে আজকের যে জেনারেশন জেড বলেন, অথবা আমার মেয়েদের কথাই বলি বা আমার ছেলে মেয়েদের কথাই বলি, আগামী জেনারেশনের কথাই বলি, তারা তো এটা চায় না। আমরা যতই নিজেদের মধ্যে কথাবার্তা বলি না কেন, মানুষ চায়, কৃষক চায় তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য। যেই ছেলেটার চাকরি নাই সে তার কর্মসংস্থানের সুযোগ চায়। যেই লক্ষ্যে মাননীয় মন্ত্রী, আচ্ছা 2 মিনিটে শেষ করে দেন। 2 মিনিট, 5টা মিনিট দেন প্লিজ। 5 মিনিট, 5 মিনিট। আমাকে হুইপ দিয়েছিল 25 মিনিট, আমি যেটা কাগজ দিয়েছে দেখেছি আমি। আমার এখানে অন্যরকম। সরি স্পিকার, আপনি শেষ করেন তাহলে। ঠিক আছে। মাননীয় স্পিকার, যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় আজকে যে নেতৃত্ব, অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, আপনি বলেন আজকে আমাদের বয়স 77 কি 78 দিন মাত্র পড়ল। এর মধ্যেই আমাদের যে নির্বাচনী কমিটমেন্টের প্রত্যেকটি বিষয় উনি অ্যাড্রেস করতেছেন। ওনার নেতৃত্বে আজকে সরকার প্রত্যেকটা কাজ যথাযথ, এবং 72 ঘন্টার মধ্যেই ফ্যামিলি কার্ডের কর্মসূচি চালু হয়েছে, এবং এক সপ্তাহের মধ্যেই আপনার 12,000 কোটি টাকার যে আপনার কৃষি ঋণ মৌকুব হয়েছে। আজকে কৃষক কার্ড বলেন, আজকে বিভিন্ন সুযোগ সুবিধা সরকারি থাকলে মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো করা দরকার, বাট এই কাজগুলি অনেক লম্বা সময় নিয়ে করা যেত, এবং দেশের মানুষের প্রতি মমত্ববোধ কোন পর্যায়ে থাকলে উনি শুধু অর্ডার দিয়েই না,
আজকে এই রুমের টেম্পারেচার 25 ডিগ্রিতে নামিয়ে এনেছেন, ইচ্ছা করলে এটাকে 18-এ রাখা যেত। অর্থাৎ কারেন্ট কনজামশন কমানোর জন্য মানুষকে শুধু অনুরোধ করেন নাই, নিজে কমিয়ে দেখিয়েছেন। উনার ঘরের আলো উনি কমিয়ে, অর্থাৎ হি ইজ এ প্র্যাকটিসিং ম্যান। এবং মালয়েশিয়াতে গেলে জিজ্ঞেস করে कि আপনি কি বলে মুসলমান, হয়দার ইউ আর এ প্র্যাকটিসিং মুসলমান আর বাই নেম মুসলমান। অ্যান্ড আওয়ার প্রাইম মিনিস্টার ইজ এ প্র্যাকটিসিং পেট্রিয়ট, এবং উনি মুখে মুখে পেট্রিয়ট না, যেটা উনি প্রমাণ করেছেন। কাজে মাননীয় স্পিকার, আজকে আমি এই হাউসে সবারকে, আমাদের সকল সংসদ সদস্য সহ আমি যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই, সেটি হচ্ছে অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক ত্যাগ, অনেক রক্তের। শেষ করেন, 3 মিনিটে শেষ করেন। জুলাই আগস্ট সহ আমাদের আজকে যদি আমরা 7ই নভেম্বর 75-এর কথা না বলি, 90-এর কথা না বলি, তাহলে আমরা সত্যকে সত্যিকার অর্থে আমরা সঠিকভাবে উপস্থাপন করলাম না। কাজেই আজকে আমাদেরকে সঠিক কথাটি বলতেই হবে। 62-র ভাষা আন্দোলন বলেন বা 62-র শিক্ষা আন্দোলন বলেন, 69-এর গণ অভ্যুত্থান বলেন, কোনো ঘটনাকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আজকে আমরা কি জবাব দিব ইলিয়াস আলীর সহধর্মিনীর কাছে, ইলিয়াস আলীর ছেলে মেয়ের কাছে? আমাদের সেই চিন্তা করা উচিত। এবং তাদের পাশে কিভাবে, আবু সাইদের বাড়ি আমার বাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, আমার জেলাতেও 17 জন শহীদ হয়েছে বিগত আন্দোলন সংগ্রামের এই জুলাই আর আগস্টে। এর আগে আমার 67 জন শহীদ আছে গত 17 বৎসরে। আমি কি তাদের কথা ভুলে যাব? তাদের কথা কি আমার মনে রাখতে হবে না? তাদের পাশে কি দাঁড়াতে হবে না? আমার হাজার হাজার নেতাকর্মী নয়, আমার এলাকাতেই হাজার হাজার নেতাকর্মী জেলে ছিল। আমি নিজেও 14 মাস জেল খেটেছি, আমারও তো 48টা মামলা আছে এবং আমাদের সাজা হয়েছে, তারপরেও আমরা সেগুলো থেকে বের হয়ে এসেছি। কাজেই আজকে মনে রাখার যদি বিষয় হয়, তাহলে মনে রাখতে হবে সবাই আজকে এখানে আমরা যারা আছি সবাই কিন্তু আমরা একটি প্রক্রিয়া, একটি নির্যাতন নিষ্পেষণের ভিতর দিয়ে আজকে এই অবস্থায় এসেছি। কাজে এটিকে যদি আমরা অনুধাবন করি এবং ধারণ করি, এটিকে যদি মনে রাখি, তাহলেই দেশ বিরোধী কোনো শক্তি মাথাচাড়াও দিতে পারবে না। এবং বক্তব্যের মধ্যেও গত 2 দিন আগে দেখলাম পুলিশ থেকে বলা হলো কি জঙ্গি, আবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন জঙ্গির কোনো অস্তিত্ব নাই। আলহামদুলিল্লাহ, কিন্তু এটিকে যদি প্রতিরোধ করতে হয়, এটিকে যদি রুখে দিতে হয়, তাহলে সত্যিকার অর্থে আমাদের কোনো কোনো জায়গায়, ইয়েস, সব কিছু তো ঐক্যমত হবে না, তাহলে তো বাকশাল হয়ে যেত, কিন্তু ঐক্য জাতীয় সংহতিতে এবং জাতির প্রয়োজনে কোনো কোনো বিষয়ে ন্যূনতম ঐক্যবদ্ধ আমাদের হতেই হবে, যেখানে সভরেনিটির প্রশ্ন থাকবে, সকল মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকবে। মাননীয় স্পিকার আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন, 2 মিনিট সময় বাড়িয়েছেন, কিন্তু আপনি যেহেতু আর বাড়াতে চাচ্ছেন না, আমি আর বেশি নিতে চাই না। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলতে পারলাম সেই জন্য আল্লাহর কাছে আবারও কৃতজ্ঞতা জানাই, এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর শেষ মুহূর্তে আল্লাহর কাছে এবং এই সংসদের সবার মাধ্যমে একটাই মাত্র দোয়া, আল্লাহ যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ বেশ নসিব করেন, এবং ওনার ছেলে আরাফাত রহমান কোকো সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল মানুষ স্বাধীনতা যুদ্ধ থেকে আজ অবধি যারা শহীদ হয়েছে তাদের সবাইকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন বেশ নসিব করে। আল্লাহ ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, আপনার সময় 18 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমার জন্য 18 মিনিট দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সেদিন তো আপনি অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধার সংজ্ঞা বলে দিয়েছেন। সুতরাং ঢাকা শহরে আমরা যারা ইনফর্মাল গেরিলা ওয়ার করেছি, আমরা আর তো মুক্তিযোদ্ধা না। মাননীয় স্পিকার, আমাদের বয়স হয়েছে, হয়তো
এই পার্লামেন্টে হয়তো আমার জীবনের শেষ পার্লামেন্ট। আমরা পাকিস্তানের জন্মের পরে জন্মেছিলাম। আমাদের কৈশোর যৌবন কেটেছে পাকিস্তান আমলে। ছাত্র অবস্থায় শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছি স্কুলে পড়তে। তারপরে হামিদুর কমিশন এর আন্দোলন করেছি, সশস্ত্র আন্দোলন করেছি, ৬৯ আন্দোলন করেছি। মাননীয় স্পিকার, তারপরে দীর্ঘ ১৭ বছর একজন বিএনপির কর্মী হিসাবে রাজপথে আন্দোলন করেছি। শেষ পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা একটা মামলা দিয়ে, যেটাতে আমি হাইকোর্টে খালাস পেয়ে গেছিলাম, সেটাকে আবার পুনরুজ্জীবিত করে হাইকোর্টে নিয়ে এসে আমাকে ৯ বছর জেল দিয়েছিল ২২ সালে। তারপর দেশ ত্যাগ করে চলে গেছিলাম, কারণ হাসিনার জেলে যাব না। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, তার উপরে যে অমানবিক নির্যাতন করেছে, সেইটার জন্য বলেছি যে হাসিনার জেলে যাব না। হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন জেলে দেশে ফিরবো না। আল্লাহর কাছে হাজার শুকুর, হাসিনার জেলে আমাকে যেতে হয় নাই। হাসিনাই দেশ ছেড়ে চলে গেছে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের প্রথমেই আমি স্মরণ করছি আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের যোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি আমার নেত্রী, গণতন্ত্রের মা, আবহসীন নেত্রী, যার অনুপ্রেরণায় আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম, এবং সেই নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে ওনার মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, আপনাকে আগেই বলেছি যে জীবনের শেষাঙ্গে এখানে এসেছি। হয়তো আগামী কোনো সংসদে আসার মতো বয়সও থাকবো না, অথবা পৃথিবীতেও থাকবো না, কিন্তু কিছু কিছু জিনিস রেকর্ডটা স্ট্রেট করা উচিত। মাননীয় স্পিকার, সেই 25-এর রাত্রে যখন পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জাতির উপরে ঝাঁপিয়ে পড়েছিল, এই ঢাকা শহরে যে বিভীষিকা করেছিল, রাজারবাগ পুলিশ লাইনে হাজার হাজার পুলিশকে হত্যা করে, এবং রাস্তায় যখন বাঙালির লাশ কুকুরের মতো পড়েছিল, যখন জাতি দিশাহারা হয়ে গিয়েছিল, যখন মানুষ জানতো না, যাদেরকে ভোট দিয়েছিল, যাদের উপর আস্থা এনেছিল, এই 2024 সালে যেমন পালিয়ে চলে গেছিল, 71-এও যেমন পালিয়ে গেছিল। মানুষ যখন হতাশাগ্রস্ত, তখন আমরা ট্রানজিস্টারের মাধ্যমে একটা আওয়াজ শুনেছিলাম, আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই যে একটি ছোট্ট কথা, আমি তখন তরুণ ছিলাম,
তখন আমাদের রক্তের মধ্যে বিপ্লবের ভলকানো হয়েছিল। মনে হয়েছিল বাঙালির সৈনিকরা আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাঙালিরা রিভোল্ট করেছে, এই যুদ্ধে বাঙালি জয়লাভ করবে। সেটাই ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণা। মাননীয় স্পিকার, দুঃখজনক হলেও সত্য, যখন এই বাংলাদেশের তরুণেরা, বাংলাদেশের কৃষকের সন্তান, বাংলাদেশের কামারের সন্তান, কুমারের সন্তান, দেশকে স্বাধীন করার জন্য লুঙ্গি পরে রণাঙ্গনে নেমেছে, সেই মুহূর্তে আমরা হতাশ হয়েছিলাম। আমাদের ওই বয়সে যখন, মাননীয় স্পিকার, এই ছবিটা আপনাকে কাছে পাঠাবো আমি, টু সেট দ্য রেকর্ড। তখন দেখেছিলাম বাংলাদেশে কিছু পলিটিশিয়ান যে কসাই টেক্কা খানের সাথে বৈঠক করেছিল। মাননীয় স্পিকার, আমি তখনকার পত্রিকা থেকে কিছু উদ্ধৃত করতে চাই। In April 71, following the start of Bangladesh Liberation War, Jamaat Islam leader Ghulam Azam met with Pakistani Martial Administrator Lieutenant General Tikka Khan to assure him full cooperation in suppressing the Bengali independence movement. Azam, leading a pro-Pakistan delegation, met Tikka Khan in Dhaka, advocating formation of peace committee providing aid to Pakistani military. Honorable Speaker, এখানেই শেষ না। April 4, 1971, Ghulam Azam was part of 12-man delegation pro-Pakistan leader who met Tikka Khan at Governor House in Dhaka to pledge support. The purpose: the meeting aimed support Pakistani military against Mukti Bahini, freedom fighter. আপনি, আমি তো বাদ পড়ে গেছি ইন্টিম গভর্নমেন্টের সময়। মাননীয় স্পিকার, Peace Committee formation following this meeting, Azam and other collaborators formed East Pakistan Central Peace Committee to assist the Pakistani army. Honorable Speaker, collaboration of Azam and his party activists, including statements made April 7, vote assist army irrigating freedom fighters. আপনাকে, আমাকে, বাংলাদেশের মানুষকে শেষ করতে দিতেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, subsequent activities, collaboration led to the recruitment of Rajagars, a paramilitary force that committed crimes against humanity in 1971. আমি নিজে থেকে বলছি না মাননীয় স্পিকার, আমি আমার এই কাগজ থেকে বলছি, উইকিপিডিয়া থেকে আমি ডাউনলোড করে বলছি আপনাকে স্পিকার। এটা আমি আপনার কাছে জমা রাখবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই যে আপনার এই মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লড়াই করে গেছেন। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনাদের সবচেয়ে লোকক্ষয় যুদ্ধ হয়েছিল কামালপুরে, যেটা নেতৃত্ব দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। আমি খুশি হয়েছি আজকে কালকে আমার নিজ এলাকার জামাত ইসলামের সংসদ সদস্য বলেছেন, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা পোষণ করেছেন। আমি এই পরিবর্তনকে ওনাদেরকে স্বাগত জানাই, যে ওনারা আজকে যে বাস্তব ইতিহাস 71 বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গর্বের জায়গা। 71 না হলে আমরা আজকে এই পার্লামেন্টে বসতে পারতাম না। 71 না হলে আমরা কেউ সংসদ সদস্য হতে পারতাম না। 71 না হলে আপনার এই
দেশের মন্ত্রী হতে পারতাম না মাননীয় স্পিকার। তাই আমি বলবো, যারা বলে 47 তো আমার সবচেয়ে বেশি অন করার কথা। আমার বাবা 47 একজন নেতা ছিল, তখন উনি লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার ছিলেন। খান বাহাদুর টাইটেল দিয়েছে, উনি প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু আমি 47কে আমি মানি না, এই জন্যই মানি না 47কে। এই 47 তৈরি হয়েছিল ধর্মের নামে বাঙালিকে শোষণ করার জন্য। সেই জন্য 47-এর কিন্তু আমার কাছে কোনো মূল্য নাই। মাননীয় স্পিকার, ওনারা অনেক সময় বলেন 47-এর বলিদান, ওনারা তো 47কে মানেন নাই, 71-কে মানেন নাই, 47-কে মানেন নাই। সুতরাং আজকে 47 কেন ওনারা নিয়ে আসেন আমি বুঝি না। মাননীয় স্পিকার, আজকে আমরা 17 বছর ত্যাগ তিতিক্ষা করেছি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আমরা 69 আন্দোলন করেছিলাম, ছাত্র সংগ্রাম পরিষদ। আমাদের 11 দফা দাবি ছিল, 11 দফা দাবি নিয়ে আমরা এহিয়া খানের পতন করেছিলাম, আইয়ুব খানের পতন করেছিলাম। মাননীয় স্পিকার, আমরা তখন এহিয়া খান ইলেকশন দিয়েছিল এলএফওর আন্ডারে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমরা তখন প্রতিবাদ করেছিলাম এই নির্বাচনে যাওয়া যাবে না। মৌলানা ভাসানীর নেতৃত্বে আমরা বলেছিলাম ভোটের বাক্সে লাথি মারো, পূর্ব বাংলা স্বাধীন করো স্লোগান দিয়েছিলাম। মাননীয় স্পিকার, কিন্তু ইলেকশনে গেছেন, নির্বাচন করেছেন, বাঙালি ভোট দিয়ে তাদেরকে এখন সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে এবং তারা বার্গেন করেছে। বার্গেন করে ফেল করার পরে যখন অ্যাকশন হয়েছে তখন নেতা গ্রেপ্তার হয়েছে আর সবাই পালিয়ে ভারতে চলে গেছে। মাননীয় স্পিকার, এই দেশটা বাংলাদেশের মানুষ স্বাধীন করেছে। আমি একটু কথা বলতে চাই যে এখন বারে বারে 24-এর কথা বলা হয়। আমি 24-কে ওন করি, 24-কে স্যালুট করি। আজকে আমাদের মাননীয় সদস্য নাহিদ যখন বক্তব্য দিচ্ছিল তখন আমার ওই বয়সের কথা মনে হচ্ছিল যে ওই বয়সে আমরা এমপি হতে পারি নাই, নাহিদ এমপি হয়েছে, সুন্দর বক্তব্য রেখেছে। আমি এই বক্তব্য দেওয়ার জন্য ওকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি নাহিদকে এটাও বলতে চাই যে আমরা মানে সংসদ সদস্য নাহিদকে বলতে চাই, সরি মানে আমি এটা এই যে নাম বলেছে ওটা এক্সপ্যান্ড করে দিন মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নাহিদ। আমি আশা করি যে এরকম তরুণ যারা একদিন আমার মতো এসে এখানে দাঁড়াবে, তাদেরও স্মৃতি রোমন্থন করবে তারা কিভাবে এই দেশে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে জনগণ অংশগ্রহণ করেছিল, পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ করেছিল, যেটা ফলে একটা নিকৃষ্ট ফ্যাসিস্টকে পালিয়ে যেতে হয়েছিল। শুধু আমি একটা কথা বলতে চাই যে আমরা 69 আন্দোলন করেছিলাম, আমরা 11 দফা আন্দোলন দিয়ে। আমরা কিন্তু যখন এহিয়া খান চলে গেছে, নির্বাচন দিয়েছে, তখন কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে ফেরত চলে গেছিলাম। বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে বের হয়ে দেশের কাজ করা শুরু করেছিলাম। তখনই 75 ঘটেছিল এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বভার গ্রহণ করেছিল। উনি যখন দায়িত্বভার গ্রহণ করেছিল বাংলাদেশ কিছুই ছিল না, একটা ঝুড়ি বটমলেস বাস্কেট ছিল। উনি 3 বছরে বাংলাদেশকে একটা প্যারাডাইম শিফট করে দিয়েছিল। সরকার বাংলাদেশ পৃথিবীর বুকে একটা উন্নয়নশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপরেই আজকে বাংলাদেশের অর্থনীতি যা কিছু টিকে আছে সব টিকে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজগুলো শুরু করে দিয়ে গেছিল। ম্যান পাওয়ার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
গার্মেন্ট বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং আমাদের যে আজকে এই দুইটাই হচ্ছে সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জন করার জায়গা, সেটা উনি তৈরি করে দিয়ে গেছিলেন। উনি দেশটাকে গড়ে দিয়ে গেছিলেন, ফ্যাসিস্ট এসে সব ধ্বংস করে দিয়ে গেছে, কোনো সিস্টেম রেখে দিয়ে যায় নাই। আমরা যে মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করি, এই 20 বছরের ভূত প্রত্যেকটা মন্ত্রণালয়ের মধ্যে বসে আছে, সেগুলোকে পার করে আমাদের চলতে হয়। কিছুদিন আগে আমাদের বিরোধী দলের নেতা, মাননীয় সংসদ সদস্য, উনি উদ্গ্রীব হয়ে গেছিলেন যে পেট্রোলের সমস্যা, বিদ্যুতের লোডশেডিং। উনি আমাদেরকে বলেছিলেন আমরা একসাথে কাজ করি। আমরা কমিটি করেছিলাম এবং আগামী রোববার দিন আমরা ওই কমিটি নিয়ে বসব। কিন্তু আল্লাহর রহমতে পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। আমরা কাজ করছি, চেষ্টা করছি দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি যে জায়গায় ছিলাম মাননীয় স্পিকার, আজকে যেমন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশকে টাইম করে দিয়েছিল, আমরা আমাদের বর্তমানের প্রধানমন্ত্রীকে পেয়েছি, যিনি জানেন, যিনি বিশ্বাস করেন বাংলাদেশকে আবার আগের মতো পৃথিবীর কাছে তারা করাবেন। তার কাজ সেটা প্রমাণ করছে। কিছুক্ষণ আগে আমার সহকর্মী বলে গেছেন ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সব কথা, আমি আর ওই কথায় যেতে চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে তারেক রহমান যেটা বলে সেটা করে। তারেক রহমান সকালবেলা, মাননীয় মন্ত্রী, আপনি 2 মিনিটে শেষ করলে ভালো হয়, সাম আপ করেন। আমি মাননীয় স্পিকার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এইটুকুই বলতে চাই, আমরা একটা নতুন স্বপ্ন দেখি, একটা নতুন দেশ গড়ার স্বপ্ন দেখি তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি বললাম আপনাকে যে আমরা তো এখন বৃদ্ধ, জিয়াউর রহমানকে দেখেছি কিভাবে দেশটাকে ঘুরিয়ে দিয়েছিল, তারেক রহমানও পারবে এই দেশটাকে ঘুরিয়ে দিতে। মাননীয় স্পিকার, এটাই আমাদের বিশ্বাস, এবং তারেক রহমানের সাথে আমরা নিরলস পরিশ্রম করে এই দেশটাকে নতুন সরকার দলের সদস্য অনেকে গৌরবের সাথে বলে। ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে একটু সময় বেশি করে দেওয়ার জন্য। ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আপনার সময় 18 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার এই সংসদে বারবার আসার যে অভিজ্ঞতা, আপনি স্পিকারের দায়িত্ব নিয়ে তার অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছেন, তার জন্য আপনাকে আবার শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকের আলোচ্য সূচি সংসদীয় রীতিনীতি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান। আমার অনেক বন্ধুরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চান না, কিন্তু তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ নেন, তখন আমার সামনে যারা আছেন তারা অনেক নেতাই সেখানে উপস্থিত ছিলেন। আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। রাষ্ট্রপতির জন্ম নিয়ে কথা থাকতে পারে, এখানে তিনি আসছেন, সংসদের রীতিনীতি অনুযায়ী সংসদ আহ্বান করছেন। প্রথম তিনি বক্তব্যের মধ্য দিয়ে, তার বক্তব্যের মধ্যে বাস্তবতার প্রতিফলন ঘটছে, এবং তিনি অতীতকে আঁকড়ে বর্তমানকে অস্বীকার করেন নাই। সেই কারণেই বাস্তবতাকে যে মেনে নেওয়া, এই কারণেই তিনি ধন্যবাদ পান, আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করি।
আর এর বেশি কথা এই সম্পর্কে আমি বলবো না। মাননীয় স্পিকার, আমরা প্রায়ই বলি আমাদেরকে জাতিকে ঐক্যবদ্ধ রাখার। মাননীয় বিরোধী দলের নেতা সেদিন বলছিলেন আমরা জাতিটাকে যেন বিভক্ত না করি, আমরা জাতিকে যেন এক জায়গায় রাখি। কথাটা অত্যন্ত ভালো। আমার দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, তিনি সবসময় বলতেন ইউনিটি ইজ দ্য প্রিকন্ডিশন অফ সভারেন্টি। একটি জাতি যদি দ্বিধাভক্ত হয় তাহলে আগ্রাসী শক্তি সেই জাতিকে শোষণ করার প্রয়াস নেয়। সে কারণে জাতিকে ঐক্যবদ্ধ করার ডাকই দিয়েছিলেন। আর ওই ঐক্যবদ্ধর মূল ভিত্তি ছিল জাতীয়তাবাদ। তিনি শুধু দেশের স্বাধীনতার যুদ্ধ করে দেশ স্বাধীন করেন নাই, তিনি কিন্তু একটি জাতীয় গঠন করছেন, যেটাকে আমরা বলি বাংলাদেশ। আমার সামনে যারা বসা আছেন তারা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে না। সুতরাং জাতীয়তাবাদী চেতনাতেই আমার দেশাত্মবোধ, আর দেশাত্মবোধ থেকে আমার দেশপ্রেমের সৃষ্টি হয়। সেই কারণেই শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করা নয়, শহীদ জিয়া সবসময় আমাদের কর্মের মধ্যে স্মরণ। তার পথ যদি আমি চলি, তাকে যদি ভুলে যাই তাহলে আমি বাংলাদেশটাকে ভুলে যাব। আমি তাকে যদি ভুলে যাই তাহলে আমি গণতন্ত্রের কথা ভুলে যাব। আমি যদি তার কথা ভুলে যাই তাহলে আমার মধ্যে দেশপ্রেম বলতে কোনো জিনিস অবশিষ্ট থাকবে না। আমার নেতা জিয়াউর রহমান তিনি কিন্তু সমালোচনায় বিশ্বাস করতেন, মারাত্মকভাবে করতেন। চাটুকারিতা, মোসাহেবি অথবা অতিমাত্রায় আমরা অনেক সময় কাউকে প্রশংসা করতে করতে মানুষকে দেবতা বানিয়ে ফেলি, কিন্তু জিয়াউর রহমান এটা পছন্দ করতেন না। তিনি বলতেন ক্রিটিসিজম ইজ এ বিউটি অফ ডেমোক্রেসি, অর্থাৎ সমালোচনা থাকবে, সমালোচনার মধ্য দিয়েই আমরা একটা ঐক্যমতে আসব। নানা দল থাকবে, নানা পথ থাকবে, নানা মত থাকবে, সেইখান থেকে আমার দেশের প্রশ্নে আমি একটা সিদ্ধান্তে আসব। এটাই ছিল জিয়াউর রহমান। আমার সৌভাগ্য হয়েছে যে জিয়াউর রহমানের ২৬ তারিখের কথা শুনি নাই, আমি তার ২৭ তারিখের ভাষণ রেডিওতে রাত্রি 11:30টায় আমার কানে এসছে। আমি ২৮ তারিখে আমি আমার এলাকায় গিয়ে তার আহ্বানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। 25শে রাত্রে, ঘন রাতকে যখন চারিদিকে গোলাগুলি চলছিল, কানে আসছিল, আমরা প্রথম শহরের একটি দ্বিতল বাড়িতে, সেখানে অনেক বড় বড় রাজনীতিবিদ ছিলেন। তারা একজন এবং এমপি, এমএনএ ছিলেন। তারা 32 নম্বরের শেখ মুজিবের টেলিফোন নাম্বারটা দিয়ে আমাকে টেলিফোনটা কানেক্ট করতে বলেন। আমি টেলিফোনটা কানেক্ট করলাম এবং তিনি কথাও বললেন। একজন কথা বলার পরে ধপাস করে তিনি সোফায় বসে পড়লেন। আমি বললাম দাদা কি হইল? তখন বলল যে তিনি বললেন এই মুহূর্তে তিনি গাড়িতে উঠতেছেন, সময় নাই। নির্দেশটা কি? সাবধানে থাকিস। যুদ্ধ করার কথা বলে নাই, সাবধানে থাকতে বলছে, আত্মরক্ষা করার কথা বলছে। তো জিয়াউর রহমানের ভাষণে কিন্তু আত্মরক্ষার কথা বলে নাই। তিনি সারা জাতিকে আহ্বান করছে যুদ্ধ অংশগ্রহণ করে পাক বর্বর বাহিনীকে পবিত্র মাতৃভূমি থেকে বিতাড়িত করতে। মাননীয় স্পিকার, আপনি অত্যন্ত ঘনিষ্ঠ জিয়াউর রহমানের পাশে। আপনি তখন যশোর ক্যান্টনমেন্টে কর্তব্যরত, সেখান থেকে ছুটে গিয়ে আপনি জেট ফোর্সে জিয়াউর রহমানের সাথে একসঙ্গে যুদ্ধ করছেন। যুদ্ধের ময়দানের ইতিহাস আমি বলবো না আমার কাছে মামার গল্প, কারণ আপনি ভালো জানেন। আপনার থেকে আমরা জানবো, আরও কিছু জানবো, হয়তো সময় মতো, হয়তো পার্লামেন্টে, অথবা পার্লামেন্টের বাইরে। সুতরাং আমরা কিসের জন্য যুদ্ধটা করেছিলাম? যুদ্ধটা করেছিলাম বৈষম্য বঞ্চনার জন্যে। যুদ্ধটা করেছিলাম গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত আমরা, অর্থনৈতিকভাবে আমরা শোষিত। এই বঞ্চনার শোষণ ব্যবস্থার থেকে অন্যদিকে গণতান্ত্রিক রায়কে তখন ইয়াহিয়া খান মেনে নিতে পারেন নাই।
তাই সেই গণতন্ত্রের রায়কে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং অর্থনৈতিক বঞ্চনার থেকে মুক্তি পাওয়ার জন্যই শেষ পর্যন্ত কিন্তু মুক্তিযুদ্ধ গড়ায় গেল। মাননীয় স্পিকার, আমাদের মূল মন্ত্র গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার, কিন্তু পাকিস্তানের 47 পাকিস্তানের আন্দোলন ছিল, সেই আন্দোলনও কিন্তু আমার সামনের লোকরা পাকিস্তানের পক্ষে ছিল না, তারা কিন্তু অখণ্ড ভারতের পক্ষে ছিল। কালকে আমাদের মাননীয় সংসদ সদস্য আজহারউদ্দিন সাহেব বললেন একটা কথা, ইঙ্গিত দিলেন প্রতিবেশীদের সাথে আমাদের কিছু চলছে কি না। প্রতিবেশীদের সম্পর্ক তো আপনাদের ব্রিটিশ আমলে, আমাদের না। সুতরাং 47 নিয়ে গর্ব করার মতো আপনাদের কিছু নাই। 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, আমি টকবগে ছাত্র, খুব ছোট না, সেই শিক্ষা আন্দোলন থেকে আমার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। আমি দীর্ঘ পথ চললাম প্রায় 64 বছর। এখন মনে হয় অনেক সাগর পাড়ি দিয়ে মনে হয় সৈকতেই পড়ে আছি। রাজনীতি এখনো শিখতে পারি নাই, রাজনীতি এখনো বুঝতে পারি নাই আমরা কখন কি কথা বলি, কোন কাজটা করি। অনেক গরমিল পাই, আন্তরিকতার অভাব পাই। সেই কারণেই বারবার জিয়াউর রহমানকে মনে পড়ে, সেই কারণেই বারবার মনে পড়ে খালেদা জিয়াকে। সেই কারণেই খালেদা জিয়াকে যদি ভুলে যাই, আন্দোলন সংগ্রামের উদ্দীপনাটা মরে যায়। আমাদের আন্দোলন শেষ হয় নাই, আমাদের সংগ্রামও শেষ হয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদিন বলেছিলেন, একটি কর্মী সভা, একটা জাতির মুক্তিযুদ্ধ শুরু হয়, তার সমাপ্তি হয়। আমরা যুদ্ধ শুরু করেছিলাম 26 মার্চ থেকে, আমরা সমাপ্ত করছি 16 ডিসেম্বর। কিন্তু জাতির মুক্তি এখনো আসি নাই। এই জাতির মুক্তি আসবে যতদিন দেশ আছে, যতদিন জাতি আছে। প্রেক্ষাপটের পরিবর্তন হবে, জলবায়ুর পরিবর্তন হবে, রাজনৈতিক ভাবনার পরিবর্তন হবে, নতুন প্রজন্মের নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হবে। সেই আকাঙ্ক্ষাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে অতীতের অভিজ্ঞতার আলোকে। আমরা অতীত থেকে বর্তমান আছি, বর্তমান থেকে ভবিষ্যতে যাব। আমরা অতীতকে ভুলেও থাকবো না, আবার অতীতকে আঁকড়েও থাকতে পারবো না। কারণ আমাদেরকে একজন গ্লোবালাইজেশন, আজকে পৃথিবীর সাথে আমাদেরকে চলতে হবে। আমাদের সকলের সাথে অর্থনৈতিক কারণে বন্ধুত্ব থাকবে, কিন্তু দাসত্ব থাকবে না। আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করব তো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক না, সমমর্যাদার ভিত্তিতে। স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ আমার জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে নয়। মাননীয় স্পিকার, আমার আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে ওবায়দুল কাদের বলেছিল ক্ষমা চাইতে। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে একটি সভা ছিল, বড়, অনেক লোকের সমাগম। আমি সেদিন উচ্চকণ্ঠে বলেছিলাম ওবায়দুল কাদেরকে, বেগম খালেদা জিয়া ক্ষমা চাইবে এমন মানুষ বাংলাদেশে নাই যার কাছে ক্ষমা চাইতে পারে। আমি আমার নেত্রীকে উদ্দেশ্য করে বলছিলাম, ম্যাডাম, বাংলাদেশের মানুষ এতদিন জানতো আপনি আপসহীন, বাংলাদেশের মানুষ এখন জানে আপনি মাদার অফ ডেমোক্রেসি। অ্যাজ এ মাদার অফ ডেমোক্রেসি ই শুড নট কম্প্রোমাইজ অ্যাট দি কস্ট অফ ডেমোক্রেসি। সুতরাং আমার নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সাথে আপোষ করেন নাই। আমাদের অনেক বন্ধুরা বলছে আপনারা পালিয়ে যান নাই। না, আপনারা পালিয়ে যান নাই। কারা পালিয়ে গেছে? 11 এ কথা বললে আবার আমার এই অঞ্চলেরও কিছু লোক বিব্রত বোধ করবেন। সামনের লোকটা বিব্রত বোধ করবেন কিনা আমি জানি না। 11-এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম আমি, গয়েশ্বর রায়। সর্বপ্রথম যখন সংস্কারের ট্যাবলেট বিক্রি শুরু করলো বিহারী আমিন, মেজর জেনারেল আমিন, যখন সংস্কারের ট্যাবলেট বিক্রি শুরু করলো ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি, ফখরুদ্দিন, মঈনুদ্দিন চক্রান্ত বিরাজনীতিকরণের, আমাদের অনেক নেতা ভয়ে ভীত হয়ে
দলে দলে একসঙ্গ হলো, খালেদা জিয়াকে পরিত্যাগ করলো, তার ডাকে সাড়া দিল না। সেদিন তৃণমূলের নেতাকর্মী, জনসাধারণ খালেদা জিয়াকে শক্তি জোগালো। খালেদা জিয়াও চ্যালেঞ্জ নিল, আমি দেশ ত্যাগ করব না। তিনি দেশ ত্যাগ করেন নাই, তিনি মোকাবেলা করেছেন, তিনি জেলে গেছেন। তিনি আমাকে একদিন পাঠিয়েছিলেন জামাত ইসলামের আমির জনাব মতিউর রহমান নিজামীর কাছে। সেখানে অ্যাডভোকেট কামরুজ্জামান সাহেব ছিলেন, সেখানে কাদের মোল্লা সাহেব ছিলেন। আমি ম্যাডামের অ্যাপ্রোচটা বললাম যে এই মুহূর্তে আপনাদের সহযোগিতা উনি কামনা করে। মতিউর রহমান সাহেব খুব ভদ্রলোক, খুব নম্রভাবে কথাবার্তা শুনে বললেন যে আমাদের সেক্রেটারি জেনারেল সাথে দাদাবাবু একটু কথা বলেন। আমি পাশেই পেয়ে গেলাম সংগ্রাম অফিস, গেলাম। আমি যখন আলী হাসান মুজাহিদকে বললাম, তিনি যেই শব্দটা বললেন এই পার্লামেন্টে আমি উচ্চারণ করতে পারছি না। তারা একটা বিবৃতি দেয় নাই, তারা বলেছে তারেক রহমান খালেদা জিয়ার অপকর্মের দায় জামাত ইসলাম নেবে না। আমি পরে আবার ফেরত আসলাম নিজামী সাহেবের কাছে। তিনি একটু বিব্রত বোধ করলেন, বললেন দাদাও যান, আবার আসবেন, আবার কথা হবে। আমরা কিন্তু তাদের বিচার যখন হয়, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে তাদের উপর যেন ইনজাস্টিস না হয়, বিচারে যেন স্বচ্ছতা থাকে, বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়। এক পর্যায়ে তিনি মুক্তিও চাইছেন। বুকে হাত দিয়ে বলেন, আপনারা খালেদা জিয়ার মুক্তি চাইছেন? একবার বলেন খালেদা জিয়ার প্রশ্নে আজকে আপনাদেরকে পতাকা দিচ্ছে, মর্যাদা দিয়েছে, তার মর্যাদা আপনারা কতটুকু রেখেছেন? আপনারা অনেক কিছু স্মরণ করেন, ভালো, কিন্তু মুক্তিযুদ্ধকে স্মরণ করতে গেলে, মুক্তিযুদ্ধকে স্বীকার করতে গেলে, এই যে আমার বন্ধুবর মাননীয় সংসদ সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু যে রিটার্ন সাবমিশন দিল এখান থেকে তো আপনাদের বুঝতে হয় সেই সময়টার জন্য আজকের প্রেক্ষাপটে বিবেচনা করে আপনাদের ৭১-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না, ব্যাঠিক ছিল, ভুল ছিল, জনগণের পক্ষে ছিল না, তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কি? তার জন্য আপনারা ভুল স্বীকার করতে ক্ষতিটা কি? মানুষ ভুল করে, মানুষই সংশোধন করে। ভুলকে যারা আঁকড়ে রাখে তারা নিন্দিত হয়, যারা ভুলকে স্বীকার করে তারা নন্দিত হয়। কয়েকদিন আগে আমাদের মাননীয় লিডার অফ দ্য হাউস অ্যান্ড দ্য প্রধানমন্ত্রী বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় বলছিলেন, তিনি কিছুক্ষণ পর দাঁড়িয়ে বললেন ভুলবশত আমি এটা বলছি, তিনি চেষ্টা সংশোধন করলেন। আমাদের কিন্তু সংশোধন করতে বলতে হয় নাই, আমরা পরে টিপ্পণী করতাম, হাসি দিতাম, তিনি সেই হাসিটা মিটিয়ে দিলেন নিজের ভুলটা নিজে সংশোধন করে। তারেক রহমানের দায়িত্ব নেবেন না। অনেকে বলেছেন তারেক রহমান বিদেশে, আমাদেরকে বাঁচতে হবে। আমি সর্বদাই বলতাম নেতা কাছে কিংবা দূরে সেটা বিষয় না, নেতা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারাটাই নেতৃত্ব। আজকে তা প্রমাণ হয়েছে। আমি সংক্ষেপ করে আনবো মাননীয় স্পিকার, আজকে জুলাই নিয়ে কথা উঠছে, ২৪ দুইটি আন্দোলন হয়েছে ছাত্রদের, সাধারণ ছাত্রদের, কোটা বিরোধী, একটা ভিপি নুরের নেতৃত্বে। পরবর্তী পর্যায়ে আজকে যারা এখানে মাননীয় সংসদ সদস্য হিসেবে আছেন, যারা সেদিন ডিবি হিসেবে আটক ছিলেন, আপনাদের সাথে বিএনপির অনেক নেতা আটক ছিল। আপনারা আন্দোলন শুরু করার পর ৪ জুলাই আমাদের নেতা জনাব তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জরুরি সভা ডাকলেন। সেই জরুরি সভায় আমরা অনেক বিচার বিশ্লেষণ করে আমরা এতদিন সাধারণ ছাত্রদেরকে আকৃষ্ট করতে পারিনি আমাদের আন্দোলনে। সেই কারণে আমরা ভাবলাম দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিকে অবশ্যই
তাদেরকে সমর্থন দিতে হবে। 7:30টায় আপনারা প্রেস নোট পেয়েছেন, সেই প্রেস নোটে আপনারা প্রথম নৈতিক সমর্থন দিলাম এই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে, আন্দোলনের পক্ষে। যেদিন আপনারা ঢাকা মার্চ দিলেন সেদিন আমরা তড়িৎ সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত নিয়ে আমরা ঘোষণা করলাম সর্বাত্মক সহযোগিতা। মাননীয় স্পিকার, যারা সংসদে আসছেন তারাই বৈষম্য বিরোধী আন্দোলন করছেন। আপনাদের সহকর্মী প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, কলেজ, কিশোর কিশোরীরা আপনাদের সাথে আন্দোলন করে নাই? করেছে। আপনাদের সাথে ডিবি অফিসে অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী আটক ছিল না? ছিল। তার কন্যা অগ্নিলা রায় গ্রিন হেলার স্কুলের ক্যাপ্টেন হিসেবে পুরা স্কুলে ছাত্রদের দিয়ে রাস্তায় নেমে গণভবন পর্যন্ত গেছে। আমরা তো দাবি করি না, এটা বলা হয় রণনীতি, রণকৌশল। রণনীতিটা আমার ফেসিবাদকে হাত থেকে মুক্ত হইতে হবে, রণকৌশলটা অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল হবে। আমরা বলেন বালির ট্রাক সরাইতে পারি নাই, এমন অপবাদ দেন। আবার আপনারা মাননীয় সদস্য, আপনি 2 মিনিটে শেষ করতে পারবেন? দিদানে একটু বলতে চাই। মাননীয় সদস্য, আপনি 3 মিনিটে শেষ করেন। 3 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, সবাই সবার এলাকার কথা বলে, আমি আমার এলাকার কথা কিছুই বললাম না। বলেন, 3 মিনিট আছেন, বলেন। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, যারা আমাদেরকে ভোট দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার অঞ্চল সহ সারা দেশের। যারা আমার বিরুদ্ধে ভোট দিচ্ছেন তাদেরকেও, বিএনপির বিরুদ্ধে ভোট দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাই। আমরা সন্তুষ্ট, আনন্দিত, আমরা তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারছি। মাননীয় স্পিকার, বিএনপি রাজনীতির ইতিহাস বলতে গেলে শেষ নাই আমার পক্ষ থেকে। আমি একমাত্র অবজ্ঞা বেঁচে আছি যেদিন বিএনপি প্রতিষ্ঠিত হয়, সেই দিন শহীদ জিয়াউর রহমান রমনার বটমূলে অনাড়ম্বর পরিবেশে তিনি বিএনপি ঘোষণা দেন। আগের দিন ডেকে দায়িত্ব ছিল কয়েকটা চেয়ার টেবিল ঠিক করা। ওনার টেবিলে 7টা চেয়ার, মশিউর রহমান জাদু মিয়া, শাহজিজুর রহমান, জাসির সাত্তার, মাওলানা মতিন, রসরাজ মণ্ডল, ক্যাপ্টেন হালিম চৌধুরী। মাঝখানে তিনি 18 মিনিটের মধ্যে বিএনপি ঘোষণা দেন। সামনে জনাভিষেক সাংবাদিক ছিল, তখন এত সাংবাদিক ছিল না। যাওয়ার সময় আমাকে বললেন ওনাদেরকে একটু চা খাওয়ার। আমি বিএনপির জন্ম দেখছি, আমি হতভাগা বেঁচে আছি, জন্ম যে দেখছে। আমি হতভাগা বেঁচে আছি, তাই জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা, তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা, আর খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতার স্মরণ পার্লামেন্টে দাঁড়িয়ে কণ্ঠে উচ্চারণ করলে হয় না। তাদের পথ চলার পথে যদি সঠিকভাবে চলি, তাদের নির্দেশ মতো রাজনৈতিক আদর্শ এবং স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য যে পথে তারা হাঁটেন, সেই পথে যদি হাঁটি তাহলেই প্রকৃতপক্ষে তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। মাননীয় স্পিকার, আরেকটি কথা ইকবাল হাসান মোহাম্মদ টুকু বলে নাই। 43 জন পার্লামেন্টের মেম্বার, প্রাদেশিক পরিষদ এবং ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার, আপনি জানেন সম্ভবত আগস্ট মাসের দিকে মালেকের সাথে দেখা করে বঙ্গভবনে। তার মধ্যে শেখ মুজিবের চাচা মোশাররফ হোসেন খান একজন। তারা 43 জন পাকিস্তানের পক্ষে বিবৃতি দেয়, সেই 43 জনের বিচার হয় নাই। মাননীয় স্পিকার, আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই, আমি দাবি করি না। কারণ যুদ্ধের পর একজন মেয়ে আসলো ভর্তি হওয়ার জন্য, আমি বললাম কোনো ক্রাইটেরিয়ায় তোমাকে ভর্তি করা যায় না। সে বলল আমার কাছে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে। তখন তার বাবা কলাবটার একটা জেলখানায়, আমি হতভম্ব হলাম। আমি তাকে ভর্তি করে দিলাম, আমি আমার সার্টিফিকেটটা ছিঁড়ে ফেললাম। আমি মুক্তিযুদ্ধের বিনিময়ে কিছু আশা করার জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।
মাননীয় সদস্য আরেক মিনিট টাইম নেন, শেষ হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি মিনিটে অনেক কারণে আপনার কাছে সময় চাইতে পারি। আবার বলেন। মাননীয় স্পিকার, আপনি বিপত্নিক, আপনাকে সরাসরি শোক প্রকাশ করতে পারি নাই। আমি তাকে আপা বলে ডাকতাম, কারণ তার ছোট বোন আর আমি একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আপনাকে তাকে আমি ভাবি বলতাম না, আপনাকেও দুলাভাই বলতাম না, আপনাকে ভাই বলি। সে কারণে সেই সুযোগটার জন্য আমি সময় চাই না। মাননীয় স্পিকার, শেষ করেন। আজকে আমরা টাইম কনস্ট্যান্টে আছি, হ্যাঁ, আজান হয়ে যাবে তো। স্বাধীনতা মূল ভিত্তি 16ই ডিসেম্বর বিজয় দিবস। আমরা এই জুলাই সনদ প্রত্যেকটি কথার সাথে আমরা একমত, প্রক্রিয়াগত এদিক সেদিক থাকতে পারে, কিন্তু আজকে আমরা বন্ধুদের খুশি করতে পারবো না 5ই আগস্ট বাংলাদেশের ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনাকে আশেপাশের লোক, ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনার সময় 20 মিনিট। আমি তো এখনো করি নাই, তো এরও হয়ে যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে আমি আমার বক্তব্যটা অন্যরকম একটা প্রস্তুতি নিয়েছিলাম বলার জন্য। এর মধ্যে অনেকগুলো কথা পার্লামেন্ট ফ্লোরে চলে আসছে আমাদের ওদিক থেকে, আমাদের বন্ধুদের কাছ থেকে, অপোজিট সাইড থেকে। যেহেতু আমি অর্থমন্ত্রী হিসাবে অন্তত আর্থিক বিষয়ে যে কথাগুলো আসছে, 2-4টা কথার তো উত্তর দিতে হয়। তো মাননীয় স্পিকার, এখানে প্রথমে বিএনপির সংসদ সদস্যদের অনেককে ঋণ খেলাপি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, কিছু পরিসংখ্যানও এখানে দিয়েছেন। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ঋণ খেলাপি, ঋণ পুনঃতফসিলীকরণ, এটা ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং কালচারের মধ্যে সাধারণ প্রক্রিয়া। এটা বিএনপি আবিষ্কার করে নাই। যেদিন থেকে ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে বিশ্বে, সেই দিন থেকেই ঋণ তফসিলীকরণের ব্যবস্থা আছে এবং ভবিষ্যতে থাকবে। এটা কেন হয়, ঋণ তফসিলীকরণ কেন হয়, যারা ব্যবসা করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। যেমন কোভিডের সময় মানুষের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সব ব্যবসায়ীদের, তাদেরকে ঋণ তফসিলীকরণ করতে হয়েছে, সরকারকে সহযোগিতা করতে হয়েছে। আমাদের এই যুদ্ধের সময়, আমাদের এই আন্দোলনের সময় অনেকের ক্ষতিগ্রস্ত হয়েছে, ঋণ তফসিলীকরণ হয়েছে। কিন্তু গত দীর্ঘ 17 বৎসরের বিএনপির আন্দোলন সংগ্রামে বিএনপির যারা ব্যবসায়ী আছে তারা কেউ ব্যবসা করতে পারে না। আমার তাদেরকে ব্যাংকের স্যাংশন করা লোন পর্যন্ত দেওয়া হয় না। লোন স্যাংশন হয়ে গেছে কিন্তু লোন দেওয়া হবে না। তাদের লোন অ্যামাউন্ট, লোনের সময়, ঋণের সময় যখন শেষ হয়ে গেছে, এক্সটেনশন করা হবে না। যত ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করা যায় ব্যাংকিং সিস্টেমে, এই বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে সেটা করা হয়েছে। মাননীয় স্পিকার, তাদের গ্যাসের লাইন কেটে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হয়েছে। এই বিএনপি নেতা যাদেরকে খেলাপি বলা হচ্ছে, তারা এই দীর্ঘ সময়ে অনেকে পালিয়ে বেরিয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে, অনেকে জেলের মধ্যে অবস্থান করেছেন। মাননীয় স্পিকার,
এখন জেলে বসে ব্যাংকের ঋণ পরিশোধ করা কি এত সহজ ব্যাপার? মাননীয় স্পিকার, আমি আর পুনঃতফসিলীকরণ হচ্ছে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ব্যাপার। ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ব্যাপার এটা খুব স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো এ হচ্ছে বিএনপির অবস্থা। তারা কেন ঋণ খেলাপি হয়েছে, তাদেরকে কেন আজকে ঋণ খেলাপি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। আবার অনেক দল আছে তাদের নাকি ব্যাংকও আছে। তো বিএনপির তো কোনো ব্যাংক নাই। বিএনপির কোনো ব্যাংক আছে? বাংলাদেশের এটা জনমুখে প্রচারিত, এটা সবার জানা আছে তাদের নাকি ব্যাংক আছে। তো তাদের যদি ব্যাংক থাকে তাহলে তাদের দলের সদস্যদের ঋণ খেলাপি হওয়ার তো সুযোগ নাই মাননীয় স্পিকার। এমনকি এই একটু আগে আমি একটা বিল এনেছিলাম, ওই বিলের সময় অনেকে বলেছেন যে এখানে এই যে বয়সটা বাড়ানো হচ্ছে, এখানে বোধহয় পছন্দের কাউকে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করার জন্য। তা আমি বলছি, যাদের যেই দলের ব্যাংক আছে তারা তো তাদের পছন্দের ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন, তাদের পছন্দের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন, তাদের পছন্দের লোক নিয়োগ করেছেন, আবার তাদের অপছন্দের লোককে চাকরিচ্যুত করেছেন। এই কাজটি তো মাননীয় স্পিকার বিএনপি করতে পারবে না, সেই সুযোগও বিএনপির নাই। মাননীয় স্পিকার, আরেকজন সদস্য যে প্রেসিডেন্টকে নিয়ে যে অনেকগুলো উক্ত করেছেন, প্রেসিডেন্টের প্রতি আমার কোনো ভালোবাসার আছে আমি বলতে পারবো না, কিন্তু প্রেসিডেন্ট ইজ অ্যান ইনস্টিটিউশন। প্রেসিডেন্ট ইজ অ্যান ইনস্টিটিউশন, ব্যক্তি না। হ্যাঁ, ওই যে নাহিদ শপথ নিয়েছিলেন না প্রেসিডেন্টের কাছ থেকে, শপথ নিয়েছেন না? তাহলে কেন নিয়েছিলেন? আপনার যদি শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন প্রেসিডেন্টের কাছে, কেন নিয়েছেন? না, আমি আপত্তি করছি না, আমি আপনাকে কৃতিত্ব দিচ্ছি। আপনি ভালো কাজটাই করেছেন, কারণ আপনি ইনস্টিটিউশনকে সম্মান করেছেন। এখন আপনি মন্ত্রী নাই, আপনি বিরোধী দলে বসে আছেন, এখন আবার প্রেসিডেন্টকে আপনি ইনস্টিটিউশন হিসেবে তার সম্মানটা থেকে বঞ্চিত করছেন। আপনাদের বক্তব্যে সকলের মধ্যে এই কথাটি উঠে আসছে। আবার যেদিন শপথ গ্রহণ করা হয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্টের, আমাদের বন্ধুরা সবাই তো সদল বলে সম্মুখ সারিতে উপস্থিত ছিলেন, সম্মুখ সারিতে। আমরা জায়গা পাই না, আমরা পিছনে বসছি। কিন্তু তাহলে এই ধরনের মন্তব্য, ইফ ইউ বিলিভ ইন কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, আপনি যদি কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, আপনাকে ইনস্টিটিউশনকে সম্মান করতে হবে। এখানে ব্যক্তির কোনো বিষয় নয়। ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য ইনস্টিটিউশন অফ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। তো আপনাকে এটা নিশ্চিত করতে হবে। আর এখন সবচেয়ে মোস্ট পপুলার টপিক হচ্ছে আমাদের জুলাই সনদ। ভুলে গেলাম কেন? এত বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তা ভুলার কোনো কারণ নেই। জুলাই সনদ হচ্ছে সবচেয়ে টপিক্যাল ইস্যু। এখন সবাই কিছু না কিছু বলেছে এখানে। আমি মনে হয় আমার না বললে তখন মনে করবো আমি বোধহয় জুলাই সনদ বিষয়টাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছি। তো এখানে জুলাই সনদের ব্যাপারে যে বিষয়গুলো আছে, প্রথমত আমি একটা কথা সরাসরি সাধারণভাবে একটা কথা বলি যে জুলাই সনদের আর বিএনপির যে 31 দফা বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ইজ ফুলি অ্যালাইনড। আমরা কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের সময় আমরা আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো আছে এটাকে আমরা চেক করে দেখলাম যে এখানে সেইভাবে অ্যালাইন করে আমরা কিন্তু এই চুক্তিটা স্বাক্ষর করেছি, এবং ইট ইজ এ মাদার চুক্তি। এর মধ্যে যেগুলো ঘটনা ঘটেছে এগুলো ছেলে আর নাতি। আপনি মাদার চুক্তি থেকে সরে গিয়ে ছেলে নাতির বক্তৃতা দিতেছেন সারাদিন, যেখানে আপনারা সবাই সই করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে এই চুক্তিটা
ভিত্তিতে আমরা আমাদের আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো সাথে মিলিয়ে আমরা ক্যাম্পেইন করেছি, আমরা জনগণের কাছে গিয়েছি এবং জুলাই সনদের কথা বলেছি, আমাদের 31 দফার কথা বলেছি, আমাদের ম্যানিফেস্টোর কথা বলেছি এবং জনগণ নির্বাচনে আমাদেরকে 2/3 ভোটে সেটার প্রতি সমর্থন দিয়েছে। অর্থাৎ তারা শুধু বিএনপির ম্যানিফেস্টো এবং জুলাই সনদের প্রতি সমর্থন দেয় নাই, এটাকে পাশ করার জন্য এনাফ মেজরিটি দিয়েছে, 2/3 দিয়েছে মেজরিটি। এখন একটু টেকনিক্যাল, আমি তো লয়ার না, তবে একটু আলাপ আলোচনায় যখন শুনি তা আমার কাছে কিছু কিছু জিনিস খুব মানে সামনে চলে আসে আর কি। জুলাই সনদের আপনি বাস্তবায়ন আদেশ, আমি তো আগেই বলেছি, আপনি মাদার এগ্রিমেন্ট থেকে সরে গিয়ে ছেলের নাতির দিকে চলে গেছেন, এখানে তাই হয়েছে। তারপরে আসছে জুলাই সনদ বাস্তবায়ন, নাকি প্রথমটা আদেশের আগে, হ্যাঁ বাস্তবায়ন আদেশ, তারপরে আসছে গণভোট অধ্যাদেশ। তা বাস্তবায়ন আদেশের বিষয়টা হচ্ছে এটা, এই আদেশ দেওয়ার ক্ষমতা সংবিধানের 4th তফসিলের 3য় উপ অনুচ্ছেদ অনুযায়ী প্রথম সংসদের প্রথম অধিবেশনের পরে এই ধরনের আবেদন দেওয়ার ক্ষমতা নাই। এটা হচ্ছে লিগ্যাল ইস্যু। এটা লিগ্যাল ইস্যুটা আমি তুলে ধরলাম এই জন্য, যেটা এটার সাথে এটা যথার্থ, এটা বলেছেন অনেকে এখানে বক্তব্য, অনেকে বলেছেন। আমি এটাকে আর একটু ড্রিল করে, মাথার মধ্যে ড্রিল করতে হয়তো, একটা কথা বারবার না বললেই তো আবার ড্রিল করা যায় না। তো আবার গণভোট অধ্যাদেশ সেটা গেল নাতি, গণভোট অধ্যাদেশ হচ্ছে নাতি। এখন নাতি কি বলে, এটা হচ্ছে সংবিধানের 93 অনুচ্ছেদের পরিপন্থী। গণভোটের যে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে এগুলো প্রশ্ন নিয়ে প্রতারণামূলক এগুলো বলেছেন। সুতরাং আমার যেটা প্রশ্ন, সেটা আমরা সংসদে এসেছি, সংসদ সার্বভৌম, দিনের শেষে অল রোডস লিড টু দ্য পার্লামেন্ট। কেন বলে শব্দটা, ওই দিনের শেষে ওখানে সিদ্ধান্ত হতে হবে এবং সেই আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি। তা আমি বলবো এই বিষয়টা নিয়ে বোধহয় আমাদের মধ্যে একটা বোঝাপড়া দরকার। কারণ আমি জুলাই সনদে যা দেখলাম প্রায় সবগুলো আমরা ঐক্যমত আছি, দুই সাইডে। একটা দুইটা ব্যাপারে যেখানে দ্বিমত আছে, এখানে আমরা ম্যান্ডেট নিয়ে এসেছি। আপনাদের জুলাই সনদে বলা আছে যে দল জিতে আসবে তারা তাদের সিদ্ধান্ত মতো এটা আগামী দিনে কার্যকর করতে পারবে, সেই ঠিক কাজটাই আমরা করতেছি। তার বাইরে তো আমরা কিছু করতেছি না অ্যাকর্ডিং টু জুলাই সনদ। আর আমি যাচ্ছি না আর অন্যদিকে। এখন আমি অর্থমন্ত্রী হিসাবে কিছু কথা বলতে হবে, না বললে যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে, এটা 2-4টা স্ট্যাটিস্টিক জানা দরকার। এই জন্য আমাদের সকলে জানা দরকার, জনগণের জানা দরকার, আমাদের বিরোধী দলের বন্ধুদের জানা দরকার। এই কারণে, কারণ আমাদের আপনাদের সহযোগিতা লাগবে। দেশটি তো আমাদের সকলের, এটা বিএনপির কোনো দেশ তো নয়, আমাদের সকলের দেশ, এবং আমরা সকলেই অনেক কিছু চিত্র আমি তুলে ধরছি আপনাদের সাথে। যে ট্যাক্স জিডিপি, ট্যাক্সের সাথে জিডিপি সংখ্যা, সেখানে এখন 7% নিচে নেমে এসেছি আমরা বাংলাদেশ। এটা দক্ষিণ এশিয়াতে সবচেয়ে সর্বনিম্ন, এশিয়াতে সবার নিচে সর্বনিম্ন, এবং বিশ্বের অন্যতম প্রায় সবগুলো দেশের মধ্যে এটাও সর্বনিম্নের দিকে আছে। বিএনপি যখন ক্ষমতা ছেড়ে আসছিল 2005-06-তে, ট্যাক্স জিডিপি রেশিও ছিল 10%, এবং এটা ক্রমান্বয়ে প্রবৃদ্ধির দিকে ছিল। এটা হয়তো বিএনপি অব্যাহতভাবে থাকলো, এটা হয়তো 12-13-15-তে চলে যেত,
যাক বলে তো অন্যবর্তী সরকার এসছে। দারিদ্র্যের হার, বর্তমানে দারিদ্র্যের হার 2022-এ ছিল 17%, 18%, 23-এ ছিল 19%, 24-এ ছিল 20.5%, 25-এ দারিদ্র্যের হার হচ্ছে অ্যাকর্ডিং টু পিপিআর জরিপ 29.93%। এই এখন আমরা যারা আছি এই মুহূর্তের দারিদ্র্যের হার হচ্ছে এটা। মানে অর্থনৈতিকভাবে আমরা এই মুহূর্তে কোথায় আছি এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। মানে যেটা নিম্নগতি ছিল দারিদ্র্যের হারটা, এখন এটা উপরের দিকে উঠতেছে এইভাবে। বেসরকারি খাতে ঋণ, অর্থাৎ বেসরকারি খাতে ঋণ যত বাড়বে দেশের উৎপাদন বাড়বে, বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে। বেসরকারি খাতে ঋণের অবস্থা হচ্ছে জিডিপির 6% নেমে এসেছে এখন। 2005-06 সালে বিএনপি থাকার সময় এটা ছিল 18.27%, এখন 6%। সুতরাং আমরা কোথায় আছি অর্থনৈতিকভাবে বোঝার ব্যাপার আছে। রপ্তানি কমেছে 2.6%। আমাদের রপ্তানি কিন্তু সবসময় প্রবৃদ্ধি ছিল, সবসময় আগাগোড়া গত 20 বছর ধরে। এটা 2.6% কমে গেছে। বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন রপ্তানির প্রবৃদ্ধি ছিল 14%, এখন হচ্ছে ঋণাত্মক 2.6%। মূলধনী যন্ত্রপাতি যেগুলো আমাদের ক্যাপিটাল মেশিনারি আমরা আমদানি করি, এটার উপর বিনিয়োগ, এটার উপর কর্মসংস্থান, এটার উপর প্রবৃদ্ধি। মূলধনী যন্ত্রপাতি বর্তমানে ঋণাত্মক -14.5%। আর আমরা বিএনপির শেষ সময়ে ছিল 2004-05-এ 53% প্রবৃদ্ধি ছিল, এখন 14.5% ঋণাত্মক। এটা হচ্ছে নেগেটিভ 14%। খেলাপি ঋণ, আপনারা খেলাপি ঋণের কথা অনেক বলেছেন, আমরা বলছি, সবাই বলছে। বর্তমানে 30%-এর অধিক। কঠিন অবস্থা। 30%-এর অধিক যখন একটা দেশের খেলাপি ঋণ হয় তখন অর্থনীতির গতি অলমোস্ট থেমে যাওয়ার অবস্থায় চলে আসছে। অলমোস্ট উই আর গ্রাইন্ডিং টু এ হল্ট অর্থনীতি। আমরা যখন 2005-এ ছিল 13%, এখন 30% পার হয়ে গেছে। খেলাপি ঋণ সবসময় থাকবে, তবে যে জায়গায় আমরা গেছি এটা এখান থেকে বেরিয়ে আসা কঠিন অবস্থা দেশের। বিদ্যুৎ 36,000 কোটি টাকা ভর্তুকি চলছে, কারণ লুটপাট, আপনার বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে বিগত দিনে তার ক্ষতি এখন আমাদের সকলকে বহন করতে হচ্ছে। এটা 36,000 কোটি টাকা আমরা দিচ্ছি, দেওয়ার পর আরো 20 থেকে 30,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। অবস্থা বুঝেছেন অর্থনীতি কোথায়? আমাদের ফিসক্যাল স্পেস কত কমে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের সব সংসদ সদস্যরা দাবি এলাকাতে টাকা দিতে হবে, এলাকায় উন্নয়ন করতে হবে, একদম এই দাবি তো থাকবেই, স্বাভাবিক। আমরা জনগণকে রিপ্রেজেন্ট করি, এই দাবি তো থাকবে। কিন্তু আমি বলছি আমাদের ফিসক্যাল স্পেস কমতে কমতে কোথায় নিয়ে এসছে বিগত সরকারগুলোর দুর্নীতি এবং অব্যবস্থাপনা এবং ওয়েস্টেজের মাধ্যমে, হ্যাঁ, রং পলিসি, সব কিছুর মাধ্যমে। আমি বিষয়গুলো তুলে ধরছি আমাদের সকলের অবগতির জন্য। আসলে জ্বালানি তেল 2000 আমরা যখন ক্ষমতা নেওয়ার সময় 23, 24, 25-এ $508 মিলিয়ন আপনার বাকি রেখে গেছেন, ওনারা বাকি রেখে গেছেন, এটা পেমেন্ট করে নেই। এগুলো সেগুলো এখন আমাদেরকে তো পে করতে হচ্ছে এগুলো সব। গ্যাস খাতে $737 মিলিয়ন মেয়াদ উত্তীর্ণ দেনা, এগুলো মেয়াদও শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ দেনা।
অর্থাৎ এক্সটার্নাল ওভারডিউ পরিশোধ করতে হচ্ছে বর্তমান সরকারকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বলার অপেক্ষা রাখে না। এলএনজি আমদানি বাবদ মার্চ টু জুন 2006 সময়ে অতিরিক্ত প্রায় 1000 কোটি টাকার অধিক ভর্তুকি চাহিদা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে মার্চ জুনের মধ্যে 11,000 কোটি টাকা অধিক আমাদেরকে ভর্তুকি দিতে হবে, এক্সিস্টিং ভর্তুকির সাথে বলছি আমি, এটা অ্যাডেড। জ্বালানি তেল 2026 এর মধ্যে এপ্রিল জুনের মধ্যে 10,258 কোটি টাকা ভর্তুকি আমাদেরকে দিতে হবে। আমি সংক্ষিপ্তভাবে বলেছি, আরও অনেক সমস্যা আছে। শেয়ার বাজারের আপনারা জানেন সমস্যা আছে, এবং ব্যাংকগুলোর রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে, প্রাইভেট সেক্টরের রিক্যাপিটালাইজেশনের সমস্যা আছে। সার্বিকভাবে দেশের ডিরেগুলেশনের একটা বিষয় আছে, রিফর্মের বিষয় আছে, ইজ অফ ডুইং বিজনেসের বিষয়টা আছে, কস্ট অফ ডুইং বিষয়টা আছে। সব কিছুতে আমরা সর্বনিম্নে, কিন্তু এখন ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ অনেকটা একেবারে তলায় এখন। কারণ এত রেগুলেট করতে করতে, ওভার রেগুলেট করতে করতে মাননীয় মন্ত্রী,